আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। আজ রথযাত্রা চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ওড়িশার রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে এখন জনসমুদ্র। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাদী মাহেশ রথযাত্রা উপলক্ষে ভিড় জমিয়েছেন বহু মানুষ। বিদেশমন্ত্রী বলেছেন, দেশের মনোবল ভেঙে দেওয়ার জন্যই জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছিল। ভারত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম দ্রুত সংগ্রহের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, তাদের 12 দিনের অপারেশন রাইজিং লায়ন সেনা অভিযানে ইরানের 3টি প্রধান পরমাণু ব্যবস্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। মহিলা হকি ইন্ডিয়া মাস্টার্স কাপের শিরোপা দখলের লড়াইয়ে চেন্নাইয়ে আজ মুখোমুখি হবে ওড়িশা ও পাঞ্জাব। আসছি বিস্তারিত খবরে। আজ রথযাত্রা। চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ওড়িশার পুরীতে এই রথযাত্রাকে ঘিরে সাজো সাজো রথ। জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার রথ ইতিমধ্যেই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে রাখা হয়েছে। জগন্নাথ মন্দির থেকে বিকেল 4টে রথের রশি টানার অনুষ্ঠানের সূচনা হবে। প্রথমে থাকবে বলভদ্রের রথ তালধ্বজ, তারপর দেবী সুভদ্রা দর্পদলন এবং সবার শেষে জগন্নাথ দেবের নন্দী ঘোষ রথ। পুরীর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে এই যাত্রা এগোবে। 3 কিলোমিটার পথ অতিক্রম করে তা পৌঁছবে শ্রী গুন্ডিচা মন্দিরে। জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার রথ 9 দিন থাকবে এই মাসির বাড়িতে। সেখান থেকে বহুতা যাত্রা বা উল্টো রথ হবে আগামী শনিবার 5ই জুলাই। এই যাত্রাকে ঘিরে পুরীতে মহাসমারোহ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ বলেছেন, 1975 সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল দেশ ও সমাজের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্য নিয়ে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আজ তিনি বলেন, যখন একটি পরিবার নিজেদের দেশের থেকে বড় ভাবা শুরু করেছিল, তখন জরুরি অবস্থা কার্যকর হয়। Emergency happened because interest of a family was put ahead of the interest of the nation. Today we are seeing interest of the nation put ahead. I have a great sense of pride. When I see a unity of delegations, all parties going out across the world, speaking in defense of our national interest, giving the message that terrorism is not acceptable. For us, the most impressive part is that all your parties, including opposition parties, are represented. কেন্দ্র 1975 সালের 25শে জুন জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছে। এই উপলক্ষে আগামী 30শে জুন পর্যন্ত বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। বিষয়টি নিয়ে আকাশবাণী কলকাতা সংবাদ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের মতামত নিয়েছে। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার সংবিধান হত্যা দিবসকে সমর্থন করে বলেন, 1975-এ জরুরি অবস্থার সময়ে যেভাবে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, স্বাধীন ভারতে ক্ষমতায় থেকে কোনো রাজনৈতিক দল এই কাজ করেনি। 25শে জুন 1977 সাল অব্দি যে জরুরি অবস্থা তৎকালীন ভারত সরকার জারি করেন, তা গণতান্ত্রিক পরিসরে একটির কোন রাজনৈতিক দল শুধু ক্ষমতাকে দখল করার জন্য মানুষের কণ্ঠস্বর, বিরোধী কণ্ঠ কিংবা গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, তাকে পুরোপুরি কুক্ষিগত করে নেওয়া হয়। এই 21 মাস ধরে মানুষের কাছে সারা ভারতবর্ষটি জেলা পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। ভারত SU-30 MKI এর আধুনিকীকরণ, S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম দ্রুত সংগ্রহের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে। চীনের কিংডাওতে সাংহাই সহযোগিতা সংগঠনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে এই নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুজনের মধ্যে ভূরাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত পার সন্ত্রাস, ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা সহ একাধিক বিষয়ে বিশদে আলোচনা হয়েছে। বৈঠকে ভারত রাশিয়া দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। তিনি পেহেলগাম হামলারও নিন্দা করেছেন।
চীনের সঙ্গে সীমান্ত নির্ধারণের ক্ষেত্রে স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছে ভারত। 2020 সালে সীমান্ত অচলাবস্থার পর দুই দেশের মধ্যে আস্থার যে ঘাটতি তৈরি হয়েছিল তা সরিয়ে প্রতিষ্ঠিত ব্যবস্থা পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব দিয়েছে ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন ও শান্তি বজায় রাখার উদ্দেশ্যে একটি রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছে ভারত। চীনের সাংহাই সহযোগিতা সংগঠনের এসসিওর বৈঠকের ফাঁকে চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিন্ধুর আওতায় ভারতীয় নাগরিকদের উদ্ধারের কাজে সহযোগিতার জন্য ইসরায়েল, ইরান, জর্ডান, মিশর, আর্মেনিয়া ও তুর্কমেনিস্তানকে প্রশংসা করেছে ভারত। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে ইরানে বসবাসকারী 173 জন ভারতীয় নাগরিককে নিয়ে একটি উদ্ধারকারী বিমান গতরাতে নতুন দিল্লিতে পৌঁছেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমের একটি পোস্টে বলেন, 3টি ভারতীয় বায়ুসেনা বিমান সহ 19টি বিশেষ উদ্ধারকারী বিমানের মাধ্যমেও এখনও পর্যন্ত ইরান ও ইসরায়েল থেকে প্রায় 4000 ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইসরায়েলের আকাশপথ বন্ধ থাকার দরুন ভারতীয়দের সীমান্তবর্তী দেশ জর্ডান ও মিশরের আকাশপথের সাহায্যে ফিরিয়ে আনা হয়। জুন মাসের 18 তারিখ ভারত অপারেশন সিন্ধুর সূচনা করে। ইরান ও ইসরায়েলের মধ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে ওই দুই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয় এই অপারেশনে। দিব্যাঙ্গজন এবং বয়স্ক নাগরিকদের জন্য কার্যকরী ডিজিটাল সহায়তা জোরদার করার জন্য সরকার সুগম্য ভারত অ্যাপটিকে নতুন করে তৈরি করেছে। বর্ধিত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্যবহারকারীদের আপৎকালীন সহায়তার জন্য এআই চালিত চ্যাটবট সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি প্রকল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবস্থার কেন্দ্রীকরণ। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক 2021 সালে এই অ্যাপটি চালু করে, যা নাগরিকদের জন্য গণপরিকাঠামো, পরিবহন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থায় ব্যবহারিক সমস্যাগুলি রিপোর্ট করার জন্য একটি অপরিহার্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। প্রতিষ্ঠার পর থেকে অ্যাপটি মোট প্রায় 3000 অভিযোগ নথিবদ্ধ করেছে, যার মধ্যে প্রায় 2000 সফলভাবে সমাধান করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে তাদের 12 দিনের অপারেশন রাইজিং লায়ন সেনা অভিযানে ইরানের 3টি পরমাণু ব্যবস্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়। সে দেশের পারমাণবিক ক্রিয়াকলাপ নিয়ে তৎপরতার খবরের প্রেক্ষিতে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের সূচনা করেন। এই অভিযানে 11 জন ইরানি পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ভবিষ্যতের ব্যবহার আটকাতে আরাক পরমাণু কেন্দ্রতেও হামলা চালানো হয়। ইরানের 200টি মিসাইল লঞ্চার, 80টি ভূমি থেকে বায়ুতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা এবং 6টি এয়ারফিল্ড লক্ষ্য করে এই সময় হামলা চালানো হয়েছে বলে IDF জানিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি বলেছেন, পশ্চিম এশিয়ার অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে আগামী দিনে ইরান যে কোনো মার্কিন হামলার জবাব দেবে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর টেলিভিশনে তার প্রথম ভাষণে খামেইনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান আত্মসমর্পণ করবে না। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা চালিয়ে আমেরিকা কোনো সাফল্য অর্জন করতে পারেনি বলেও তার দাবি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তার পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচির পুনর্নির্মাণ করে তাহলে তারা ফের হামলা চালাবে। নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে এই কথা জানান তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামার পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা আনবে। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণের ক্ষমতা ধ্বংস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিশ্বের অন্যান্য দেশের ওপর যে পারমাণবিক হুমকি তৈরি হয়েছে তা প্রতিরোধ করা। তিনি জানান, হামলার 48 ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল ইসরায়েল ও ইরানের মধ্যে ঐতিহাসিক যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে। দেশে চিনি উৎপাদন 2026 সালের মধ্যে 15% বাড়বে বলে আশা করা হচ্ছে। ওই বছর চিনির মরশুমে ভারতে শর্করা উৎপাদনের পরিমাণ 3.5 কোটি টনের কাছাকাছি পৌঁছতে পারে। একটি ক্রেডিট রেটিং সংস্থার রিপোর্টে বলা হয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ায় আখের চাষ বাড়বে। বিশেষ করে মহারাষ্ট্র এবং কর্ণাটকে এই বৃদ্ধি চোখে পড়বে বলে জানানো হয়েছে। উচ্চ হারে উৎপাদন দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম হবে। পরিস্থিতি অনুকূল থাকলে ইথানল উৎপাদনের ক্ষেত্রে মাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে। মহিলা হকি ইন্ডিয়া মাস্টার্স কাপে তামিলনাড়ুর চেন্নাইয়ে মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে শিরোপা দখলের লড়াইয়ে নামবে হকি অ্যাসোসিয়েশন অফ ওড়িশা এবং হকি পাঞ্জাব। ভারতীয় সময় দুপুর 2টোয় খেলা শুরু হবে। প্রথম সেমিফাইনালে হকি অ্যাসোসিয়েশন অফ ওড়িশা হকি ইউনিট অফ তামিলনাড়ুকে এবং দ্বিতীয় সেমিফাইনালে হকি পাঞ্জাব হারিয়েছে হকি হরিয়ানাকে। খবর শেষ করার আগে বিশেষ খবর আর একবার। আজ রথযাত্রা চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ওড়িশার রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে এখন জনসমুদ্র। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাদী মাহেশ রথযাত্রা উপলক্ষে ভিড় জমিয়েছেন বহু মানুষ।
বিদেশমন্ত্রী বলেছেন, দেশের মনোবল ভেঙে দেওয়ার জন্যই জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছিল। ভারত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম দ্রুত সংগ্রহের বিষয়ে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। দক্ষিণ কলকাতার কসবায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গত বুধবার কসবা ল কলেজ ক্যাম্পাসের ভেতরেই এই ঘটনা ঘটে। ওই দিনই নির্যাতিতা তরুণী কসবা থানায় 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এদের মধ্যে মূল অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র, বাকি 2 জন কলেজের সঙ্গে যুক্ত। তরুণীর বয়ানের ওপর ভিত্তি করে জাবির আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় নামে 2 জনকে গত সন্ধ্যায় তালতলা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে গত মধ্যরাতে গ্রেপ্তার হয় মনোজিৎ। নির্যাতিতার দাবি, ওই দিন সন্ধ্যে 7:30 থেকে রাত 10টা পর্যন্ত কলেজেরই একটি ঘরে তার ওপর অত্যাচার চলে। তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে। পুলিশ তার জবানবন্দিও নিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থলে এসেছে ফরেন্সিক টিমও। এদিকে এই ঘটনায় ফের একবার ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ নদিয়ার ভাতজাংলায় সাংবাদিকদের কাছে বলেন, এ রাজ্যে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। গোটা ঘটনার জন্য তিনি মুখ্যমন্ত্রী সহ সরকারের প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা, ওদের মধ্যে সম্পর্ক ছিল, কোন মহিলা যৌনকর্মী এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল, এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায়, তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া কাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি তনি এবং স্টাফ। আপনারা খোঁজ নিয়ে দেখুন, যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে। শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। এসএফআই এর রাজ্য সম্পাদক ও সভাপতি দেবাঞ্জন দের অভিযোগ, ধৃতরা প্রত্যেকেই শাসক দলের সঙ্গে যুক্ত। কলেজের ভেতর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই রাজ্যের কোনো ক্যাম্পাসে ছাত্রীরা সুরক্ষিত নয়, নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্র। কে মনোজিৎ? এই মনোজিৎ সেই টিএমসিপি নেতা যার নামে গত 10 বছরে অন্তত পক্ষে 20টা 30টা দুর্নীতির অভিযোগ, রেপ থ্রেট দেওয়ার অভিযোগ। কসবা থানা জানতো না? কেন ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশাসন কেন দীর্ঘ 10 বছর ধরে বারংবার যখন সাউথ ক্যালকাটা ল কলেজের একের পর এক দুর্নীতি, একের পর এক শ্লীলতাহানির ঘটনা, একের পর এক মারপিট ঘটনাতে যে অভিযুক্ত ছিল, তাকে কেন এতদিন পর্যন্ত ছেড়ে রাখা হয়েছিল? বর্ধমানের ভাতারে ধর্ষণের ফলে 14 বছরের এক নাবালিকার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে বর্ধমানের পক্সো আদালত। সরকারি আইনজীবী গৌতম কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি নাবালিকার প্রতিবেশী। এছাড়াও সাজাপ্রাপ্তকে 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। পক্সো আইনের বিধান অনুযায়ী নাবালিকার পুনর্বাসন ও তার কল্যাণের জন্য 3 লক্ষ টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক দেবশ্রী হালদার। দীর্ঘ সময় টানাপোড়েনের পর মেট্রো রেলের পার্পল লাইন জোকা বিবাদীবাগ সেকশনে খিদিরপুর স্টেশন নিয়ে জট কেটেছে। এই স্টেশন নির্মাণের জন্য আলিপুর বডিগার্ডস লাইন্সের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে রেলকে জমি দেওয়ার কথা জানানো হয়েছে। বডিগার্ড লাইন্সের মধ্যে 1702 বর্গমিটার জমি নির্মাণ কাজের ব্যবহার এবং কাজ শেষ হওয়ার পর দ্রুত তা ফেরত দেওয়ার কথা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পুর কমিশনার গতকাল রেল বিকাশ নিগম লিমিটেডকে চিঠি পাঠায়। একই সঙ্গে জানানো হয়েছে, মেট্রো কাজের জন্য বডিগার্ড লাইন্সে 837 বর্গমিটার জমি স্থায়ীভাবে মেট্রোকে দেওয়া হবে, যদিও সেখানে কোনো স্থায়ী নির্মাণ করতে পারবে না মেট্রো। আজ রথযাত্রা, চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। রাজ্য সরকারের মূল অনুষ্ঠানটি হচ্ছে দীঘায়। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রা এবার 629তম বর্ষে পদার্পণ করেছে। পুরীর পরেই দেশের দ্বিতীয় এবং রাজ্যের প্রথম রথযাত্রা উৎসবের সূচনা হয় মাহেশে। অন্যদিকে প্রায় 300 বছরের প্রাচীন হুগলির গুপ্তিপাড়া বৃন্দাবন জিউয়ের রথযাত্রা, 250 বছরের বেশি পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মদন গোপাল জিউয়ের রথযাত্রাকে ঘিরে অগণিত ভক্ত সমাগম হয়েছে। উত্তর কলকাতার বাগবাজারের বলরাম মন্দিরে অন্যান্য বারের মতো এবারেও ধর্মীয় ভাবধারায় পালিত হচ্ছে রথ। কলকাতার ইস্কনের রথযাত্রা উপলক্ষে পূজার্চনার পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নদিয়ার মায়াপুরে ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির থেকে দুপুর 2টোয় রথের রশিতে টান পড়বে। কোচবিহারে মদনমোহন দেব এবার নতুন রথে মাসির বাড়ি যাবেন। সন্ধ্যায় কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান জেলাশাসক অরবিন্দ কুমার মিনা রথযাত্রার সূচনা করবেন।
মালদা সিরপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির ফলে বেহাত হয়ে যাওয়া 100 দিনের কাজের টাকা দ্রুত উদ্ধার করার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানা গেছে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই স্বীকার করেছেন এই প্রকল্পের টাকা ভুয়ো অ্যাকাউন্টে চলে গেছে। এরপরই দুই বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ 8 সপ্তাহের মধ্যে তদন্ত করে আদালতের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। নিম্নচাপের জেরে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি চলছে। জলাধার থেকে ছাড়া জলে দামোদর ও অজয়ের জলস্তর বেড়েছে। অজয়ের জলস্তর বেড়ে যাওয়ায় পশ্চিম বর্ধমানের কাঁকসা শিবপুর থেকে জয়দেব যাওয়ার অস্থায়ী সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কার্যত সমস্যায় পড়েছেন দুই জেলার যাত্রীরা। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।